ও ও ও মানুষ কিভাবে যে প্রেম করে আমার বুঝে আসে না। আমার তো মেয়েদের সাথে কথা বলতেই লজ্জা লাগে। মেয়েদের সামনে যেতেই হাঁটু কাঁপাকাঁপি শুরু করে দেই। আমার যে কয়টা বন্ধু আছে সে কয়টাই প্রেম করে। আমার দ্বারা প্রেম হবে না জানি। আর প্রেম হবে কিভাবে? না আছে চেহারা, না আছে টাকা পয়সা। বন্ধুদের প্রায় সবারই বাইক আছে, আমার কিছুই নেই। একটা সাইকেলও নেই। আসেন, পরিচিত হয়ে নিই। আমি আকাশ আহমেদ নীল, মা বাবার একমাত্র সন্তান। মা বাবার সম্পর্কে কি আর বলবো, দুজনেই চাকুরিজীবী। এবার অনার্স দ্বিতীয় বর্ষে। ক্রাশ বলতে একটা মেয়ে আছে, দেখতে অনেক সুন্দর। তার সামনে যাবার সাহস হয় না, কথা বলা তো দূরের কথা। চুপচাপ বসে আছি, তখন বন্ধুরা একে একে পাশে এসে বসলো। ওদের সাথে কথা বলছি, তখন পিয়ন এসে বলল প্রিন্সিপাল নাকি ডাকছে। তাই উঠে প্রিন্সিপালের রুমে পারমিশন নিয়ে ঢুকলাম। জি স্যার, বলুন। গত 2 মাসের ফিস বাকি আছে, কখন ফিস দিবা? এমন চলতে থাকলে কিন্তু তোমাকে কলেজ থেকে বের করে দেব। তোমাকে এর আগে 2বার বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত টাকা জমা দিতে পারোনি। তুমি যদি বেতন দিয়ে নাই পড়তে পারবা, তাহলে আমাদের কলেজে ভর্তি হয়েছো কেন? সরকারি কলেজে ভর্তি হতে অথবা নর্মাল কোনো কলেজে ভর্তি হতে। স্যার, আমাকে সময় দেন, আমি আর কয়েকদিনের মধ্যেই ফিস দিয়ে দিব। এই মাস পার হলেই 3 মাসের ফিস বকেয়া হয়ে যাবে। তোমার বাবার নাম্বারটা দাও। জি। স্যারকে আব্বুর নাম্বার দিলাম, উনি ফোন দিলেন। আব্বু ফোন রিসিভ করতেই, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার ছেলের কলেজের প্রিন্সিপাল বলছিলাম। আমি কাজে ব্যস্ত আছি। আপনি যা বলার ওর আম্মুকে বলেন। আপনার সাথে কথা বলতে পারছি না স্যার। এখনো গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। মনে হয় আব্বু ফোন কেটে দিয়েছে, কারণ স্যার আমার দিকে তাকিয়ে আছে। একটু তাকিয়ে থেকে বলল, তোমার আম্মুর নাম্বারটা দাও। জি। আম্মুর নাম্বার স্যারকে দিলাম। স্যার নাম্বার নিয়ে আম্মুকে ফোন দিল। ফোন রিসিভ করতেই, আসসালামু আলাইকুম ম্যাম, আমি আপনার ছেলের কলেজের প্রিন্সিপাল বলছিলাম। আপনি ওর আব্বুকে ফোন দেন, আমি একটা মিটিংয়ে বিজি আছি। আম্মু ফোন কেটে দিতেই স্যার আমার দিকে তাকিয়ে আছে। স্যার, কখন ঠিকমতো তাদের সাথে কথা বলেছি আমি নিজেও জানি না। আপনি কিভাবে তাদের সাথে কথা বলবেন? তাদের ভুলের কারণে আমি আজ পৃথিবীতে। না পেয়েছি কখনো তাদের আদর, না পেয়েছি ভালোবাসা, না পেয়েছি স্নেহ। এতদিন আমার দাদু ছিল, উনি দেখাশোনা করেছে এবং আমার খরচ দিয়েছে। 3 মাস আগে উনি মারা যাবার সাথে সাথে আমার সব কিছু তছনছ হয়ে গেছে। আমার সব কিছু থেকেও নেই। আমি কেমন আছি, কোথায় আছি তারা কখনো খোঁজ নেই না। আমার খরচ বহন করবে এটা তো অনেক দূরের কথা। স্যার, আপনি পারমিশন দিলে আমি যেতে পারি। আর টিসি দিয়ে দিবেন, আমি কলেজ থেকে চলে যাব। তুমি যাও, তোমার বিষয়টা আমি পরে দেখছি। জি। প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে এসে এক জায়গায় বসলাম। মনটা বড্ড বেশি খারাপ। কি করব বুঝতে পারছি না। এই কলেজ থেকেও বেরিয়ে যেতে হবে জানি। বেতন দিতে না পারলে তো আর রাখবে না। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। কাঁধে কেউ হাত রাখলো। তাড়াতাড়ি চোখ মুছে পিছনে মাথা ঘোরাতেই ভয় পেয়ে সরতে গিয়ে নিচে পড়ে গেছি। কি হয়েছে? এমনভাবে ভয় পাচ্ছেন কেন? হুম? না না না, কিছু না। উঠে ঠিকঠাক হয়ে বসে বললাম, জি, কিছু কি বলবেন? এখানে বসে থাকতে দেখে এলাম। এখানে আমরা বন্ধুরা বসে থাকি, জানেন না? সরি, আমি জানতাম না। জানলে কখনোই বসতাম না। সেই ঠিক আছে, কিন্তু এমনভাবে ভয় পাচ্ছেন কেন? আমাকে দেখে ভূত মনে হচ্ছে? না বাঘ না সিংহ? হুম? কোনোটাই না। আচ্ছা সরি। উঠে আসতে যাব, তখন আমার গেঞ্জি টেনে ধরেছে। আমি কি কিছু করেছি? এমনভাবে ধরেছেন কেন? আগে জবাব দিন, তারপর এখান থেকে যান। না হলে এখান থেকে যেতে দেব না। মেয়ে মানুষ দেখে ভয় পাই, তাই আপনাকে দেখে এমন ভয় পেয়েছিলাম। আমার কথা শুনে মেয়েটা হাসতে লাগলো।
কেন? মেয়েরা আবার আপনার কি করলো? হ্যাঁ, মেয়েদের এমনভাবে ভয় পাওয়ার কি আছে? জানি না, এখন আপনি ছাড়েন না প্লিজ। গেঞ্জি ছেড়ে দিতেই দ্রুত হেঁটে চলে আসি বন্ধুদের কাছে। যারা, ছেলেটা কে রে? কার সাথে কথা বলছিলি? আমি চিনি না, দেখলাম এখানে এসে বসলো, কাঁধে হাত রাখতে ভয় পেয়ে পড়েই গেল। জিজ্ঞেস করলাম কেন এমন করলো, তো বলছে আমাকে ভয় পেয়ে এমনভাবে পড়েছে। মেয়েদের দেখে নাকি ভয় পায়, কি একটা অবস্থা! ওহ, ছেলেটা দেখতে শুনতে ভালোই আছে। তা আছে কিছুটা, তুই যতটা বলছিস ততটাও নেই। ওই ছেলের থেকে আমাদের কলেজের অনেক সুন্দর সুন্দর ছেলে আছে, যারে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। তা ঠিক বলেছিস। সব নিজ নিজ গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে, আর আমি সিঙ্গেল, ওদের কাণ্ডকারখানায় দেখছি। কিরে ভাই, একা বসে বসে কি করছিস? ওদের প্রেম দেখছি। তোর গার্লফ্রেন্ড কোথায় আছে? তুই দেরি করে কলেজে আসলি যে? এসেছিল, বাসায় চলে গেল। তোর কি অবস্থা? এদিকে কোথায় গেছিলি? একটু প্রিন্সিপাল স্যারের রুমে গেছিলাম। কবে যে পড়াশোনা শেষ করে একটা চাকরি পাবো, কবে যে লাইফটা সুন্দর হবে আল্লাহ ভালো জানেন। চাকরি পাবি কি পাবি না তার গ্যারান্টি আছে? বর্তমান সময়ে চাকরি পাওয়া বড় মুশকিল ভাই। হুম, চাকরির বাজারে চাকরির মূল্য অনেক। দুজনে কথা বলতে বলতে ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। টিফিন পিরিয়ডে বসে আছি, তখন পিয়ন এসে বলল প্রিন্সিপাল স্যার নাকি আবার ডেকেছে। তাই আবারও গেলাম। কলেজ থেকে বেরিয়ে যেতে হবে বেশ ভালোভাবেই অনুভব করতে পারছি। জি স্যার, বলেন। তুমি অনেক ভালো একজন স্টুডেন্ট, কিন্তু আমাদের কলেজে চললে বেতন সেটা জানো তো? মনে মনে বললাম, ঘুরিয়ে ফিরিয়ে না বলে সোজাসুজি বলে দিলেই তো হয়, কলেজ থেকে বেরিয়ে যেতে হবে। জি স্যার, বলুন। তোমাকে কলেজ থেকে চলে যেতে হতো, কিন্তু আমাদের কলেজ ফান্ড থেকে তোমার খরচ বহন করবে। তোমার কলেজের সমস্ত খরচ বহন করবে এই কলেজ। তোমার মতো ভালো স্টুডেন্ট এই কলেজ হাতছাড়া করতে চায় না। তোমার মতো ছাত্র থাকলে আমাদের এবং আমাদের কলেজের নাম উজ্জ্বল হবে। খুশির ঠেলায় চোখের কোণে পানি চলে এসেছে। আমি তো ভাবছিলাম আমার আর পড়াশোনা করা হবে না। আপনাকে ধন্যবাদ স্যার। সবার জন্য এমন করা হয় না, আর আমাদের কলেজের তো গরিব ছেলে মেয়েরাও পড়াশোনা করে না, সেটা জানো? এই প্রথম তোমার জন্য আমাদের কলেজ এমন করেছে। মেন কথা, তোমার মতো ছাত্র হাতছাড়া করতে চায় না। জি স্যার, আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব যেন ভালো কিছু করতে পারি। তোমার ওপর আমাদের বিশ্বাস আছে। আচ্ছা, এখন তুমি যেতে পারো। জি স্যার। খুশির ঠেলায় নাচতে নাচতে বেরিয়ে এলাম। এসে এক জায়গায় বসে আছি আর সব কিছুই ভাবছি। আল্লাহ, কেন যে জমিনে পাঠিয়েছে উনি ভালো জানেন। শুধু কষ্ট আর কষ্ট, যেদিকে তাকাই সেদিকেই কষ্ট। একটু বসে থেকে আবারও ক্লাসে, ক্লাস শেষ করে বাসায়। কোথাও কিছু একটা করতে পারলে ভালো হতো। কোচিং বা প্রাইভেট পড়াতে পারলে বেশি ভালো হতো। তাহলে হাতে কিছু অন্তত থাকতো। টাকা পয়সা কিছুই নেই। তাদের ফোন দিলেও রিসিভ করে না। একবার ফোন দিব, দেখি কি বলছে। আব্বুকে ফোন দিলাম, কয়েকবার রিং হবার পর রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, ফোন দিয়েছো কেন? এমন কথা শুনে আর কিছু বলার সাহস হলো না। না, কিছু না। এমন মেয়েদের মতো ন্যাকামি না করে বলো কি হয়েছে। সকালে প্রিন্সিপাল ফোন দিয়েছিল কেন? কলেজের বেতন বকেয়া ছিল, তাই ফোন দিয়েছিলাম। তোমার আর কিছু বলার আছে? কিছু টাকা লাগতো, যদি টাকা দিতেন। কেন, তুমি ইনকাম করতে পারো না? তুমি তোমার খরচ চালাতে পারো না? জি, আমি কাজ খুঁজছি, কিন্তু আমি তোমার নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, আর ফোন দিবে না। এইবারের মতো 10,000 টাকা দিলাম। তুমি তোমার রাস্তা খুঁজে নাও। আমার একটা সংসার আছে, আমাকে এদিকে দেখতে হয়। জি। আব্বু ফোন কেটে দিল। এটা দিয়েই আমাকে কিছু একটা শুরু করতে হবে, কোনো কাজ বা কোনো ব্যবসা শুরু করতে হবে। আচ্ছা, আম্মুকে ফোন দিব, দেখি সে কি বলে। আজকে না হয় নির্লজ্জ হয়ে গেলাম। উপস, আমি তো নির্লজ্জই। আম্মুকে ফোন দিলাম, প্রথমবার রিসিভ করলো না, দ্বিতীয়বার রিসিভ করলো। কি হয়েছে? ফোন দিয়েছো কেন? আর সকালে প্রিন্সিপাল ফোন দিয়েছিল কেন?
কলেজের বকেয়া বেতন রয়েছিল, তাই ফোন দিয়েছিল। তোমাকে প্রাইভেট কলেজে কে পড়তে বলেছিল? সরকারি কলেজ ছিল না? নর্মাল কলেজ ছিল না? ছিল, কিন্তু কিন্তু কি? তুমি আমাকে আর কখনো ফোন দিবা না। আমার হাজবেন্ড জানলে আমাকে বকা দিবে, আমার সাথে খারাপ ব্যবহার করবে। তোমার জন্য আমি বকা খেতে পারবো না। আজকের পর থেকে আমাকে কখনো ফোন দেবে না। জি ঠিক আছে। হুম, তোমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আজকের পর থেকে আর কখনো আমাকে ফোন দিবা না। বিকাশ নাম্বার দিয়ে দাও। জি, এটাই বিকাশ নাম্বার। অ্যাকাউন্টে 7,000 টাকা ঢুকলো। বাহ, আজকে মনে হচ্ছে আমার কপাল ভালো আছে। কোনো কিছু তো আমাকে করা লাগবে, না হলে এই সমাজে বেঁচে থাকা বড় মুশকিল হয়ে যাবে। এই টাকা দিয়ে কি হবে? এই টাকা দিয়ে কি হবে? না কোনো ব্যবসা, না কিছু করা যাবে। কোনো কাজ খুঁজে বের করতে হবে। এমন চুপচাপ বসে থাকলে চলবে না। বের হলাম কাজের খোঁজে। শুধু শুধু এমনভাবে টাকা বসে বসে খেলে আমার চলবে না। টাকাগুলো উঠিয়ে জমিয়ে রাখি। বাসা থেকে বেরিয়ে চলে আসি বাইরে। কোচিং করাতে পারলে বেশি ভালো হতো। মিনিট কিনে তারপর প্রতিটা কোচিং সেন্টারে ফোন দিয়ে জিজ্ঞেস করি তাদের কোনো শিক্ষক লাগবে কি না। যেভাবে সেই কাজ, আমি মিনিট নিয়ে ফোন দেওয়া শুরু করলাম। কিন্তু সবার একই কথা, লাগবে না। আমাদের শহরে এতগুলো কোচিং সেন্টার আছে জানাই ছিল না। এটাই শেষ, দেখা যাক কি বলে। ফোন দিলাম, কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো, কিন্তু ওখানেও হলো না। আমার ফ্রি টাইমে কি কাজ করতে পারি, ওভার টাইমে কি কাজ হতে পারে, একটু ভেবে দেখি কি করা যায়। এমন কোন কাজ হতে পারে? উফস, পাগল হয়ে যাওয়া লাগবে দেখছি। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছু হয়েছে? না কিছু হয়নি, এমনিতেই দাঁড়িয়ে আছি। তুই এদিকে কি করিস? এমনি এলাম। কোনো সমস্যা হয়েছে? ইদানিং তোকে কেমন চিন্তিত দেখাচ্ছে। না রে, তেমন কিছু না। একটা কাজ খুঁজছি, এই আর কি। যা ছিল প্রায় সব টাকা শেষ। কোচিং সেন্টারগুলোতে ফোন দিয়ে দেখছিলাম যে তাদের শিক্ষক লাগবে কিনা, কিন্তু কোথাও হলো না। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কোনো জব করতে পারলে ভালো হতো। নাজিমের বাবার রিসোর্টে গিয়ে দেখতে পারিস। নাজিম বলেছিল যে ওর বাবার রিসোর্টে কয়জন লোক লাগবে। কি বলিস? আগে বলবি তো। আমি এখনই ওর বাবার সাথে কথা বলবো। চল তুই আমার সাথে। যদি কাজটা হয়ে যায় তাহলে তোর জন্য ট্রিট আছে। এমনিতেই তোর কাছে টাকা পয়সা নেই, আবার তুই দিবি ট্রিট। আচ্ছা, চল দেখা যাক কি হয়। হুম। দুজনে ওর বাইকে উঠে চলে আসি নাজিমের বাবা রিসোর্টে। দেখি নাজিমের বাবা নেই, ওনার ম্যানেজার আছে। ম্যানেজারকে জিজ্ঞেস করতেই বলে ভিতরে আছে। তাই আমরাও ভিতরে এলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। নাজিমের বাবা আমাকে না চিনলেও তুইনকে বেশ ভালো করেই চিনে। তোমরা কি মনে করে সবকিছু ঠিকঠাক আছে তো? জি আলহামদুলিল্লাহ, সব ভালো। আঙ্কেল, আপনার রিসোর্টে কি কোনো কাজ আছে? কার জন্য তোমরা কাজ করছো? আমার জন্য পার্ট টাইম কোনো কাজ আছে? যদি থেকে থাকে তাহলে একটা কাজ দেন, বড্ড প্রয়োজন। কেন? তোমার আব্বু আম্মু কি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে? আরে রাগ করে হয়তো বের করেছে। বাসায় যাও, দেখবা ঠিক হয়ে গেছে। তাদের ওপর রাগ করলে কি চলে? না তেমন না আঙ্কেল, যদি কাজটা দিতেন তাহলে অনেক ভালো হয়। যদি পার্ট টাইম কোনো কাজ থেকে থাকে তবেই, কারণ আমার কলেজ আছে। দেওয়া যায়, কিন্তু তোমার এত প্রয়োজন কেন বুঝলাম না। ধন্যবাদ আঙ্কেল, সময় হলে কোনো একদিন বলবো। তবে আমার বাবা মা নেই, এতিম বলতে পারেন। আচ্ছা, তুমি ম্যানেজারের কাছে যাও, আমি ফোন দিয়ে বলে দিচ্ছি। জি আঙ্কেল। ওখান থেকে ম্যানেজার স্যারের কাছে এলাম। উনি আগামীকাল থেকে আসতে বলল, আর বলল 3 দিন একটু ট্রেনিং দিবেন। সে যাই হোক, একটা পার্ট টাইম জব তো হলো। কিরে, এখন তো ট্রিপ দিবি নাকি? দিব যখন বলেছি তখন চল একটা ফাস্ট ফুডের দোকানে। বড় কোনো রেস্টুরেন্টে যাবার কথা বলিস না ভাই, জানিস তো আমার অবস্থা। আচ্ছা, তুই যা খাওয়াবি খাওয়াস। চল। তুইনের বাইকের পিছনে উঠে লেকের পাড়ে এলাম। একটা ফাস্ট ফুডের দোকানে এসে 2টা বার্গার অর্ডার দিয়ে বসলাম। বুঝতে পারছি, তোর দাদু মারা যাবার পর থেকে অনেক অসুবিধায় আছিস। তোর দাদু টাকা পেত কোথায়? তোর কোথা থেকে টাকা আসতো? সম্ভবত তার পেনশনের টাকা পেত, তাও বলতে পারবো না কোথায় পেত। জিজ্ঞেস করিসনি? করেছিলাম, বলছিল যে পেনশনের টাকা পেত,
সে যাই হোক, এখন থেকে আমাকে আমারটা দেখতে হবে। দুজনে কথা বলতে বলতে বার্গার এলো। খেতে খেতে বললাম, আজকে যে কোথাও ঘুরতে যাসনি? শবনম একটু অসুস্থ, একটা গার্লফ্রেন্ড বানা ভাই। এমনভাবে আর কতদিন? কেন মজা করিস আমার সাথে? টাকা ছাড়া নারী, বাইক ছাড়া নারী অসম্ভব। তুই যে তোর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরিস, কত টাকা খরচ হয়? এক এক দিন এক এক রকম। গার্লফ্রেন্ড পালা আর হাতি পালা সমান রে ভাই। হুম, তাই এসবের ভিতরে না যাওয়াই ভালো। ভালো না বল, কেউ তোকে পাত্তাই দেয় না। ওই হলো, তোর কাছে না আর বার্গার কেমন লাগলো জানি না, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। বেশ ভালোই তো, কম দামেও এত সুন্দর কিছু পাওয়া যায়। আসলে ভাই, গার্লফ্রেন্ড থাকলে এগুলো খেতেই চায় না। বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যাওয়া লাগবে। আর বাপের টাকা পয়সার অভাব আছে নাকি? খরচ যেমন করি তেমনি হোটেলে গিয়ে প্রতিশোধ উঠেও নি। বুঝলাম। আচ্ছা তুই চল, যা আমি নামাজ পড়তে যাব। তুই তো নামাজ পড়িস না জানি। এখনো বয়স হয়নি, যখন নামাজ পড়ার বয়স হবে তখন পড়বো। মানুষের মৃত্যুর বয়স আছে রে পাগলা। সে যাই হোক, তোকে জ্ঞান দেওয়াই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি নামাজ পড়ে বাসায় চলে যাব। ওকে, আবার পরে দেখা হবে, কথা হবে। হুম। তুহিন চলে গেল। উঠে বিল দিয়ে নামাজ পড়ে বাসায়। পরের দিন রিসোর্টে এলাম। 3 দিন ট্রেনিং নিলাম। ট্রেনিং শেষ করে আমার কাজ শুরু। কয়েক মাস কেটে গেল। এর ভিতরে আমার 2য় বর্ষও শেষ হয়েছে এবং ছুটি শেষে আমার কলেজও খুলে গেছে। কলেজে যাওয়া এবং বিকেল থেকে রাত পর্যন্ত ওভারটাইম জব। যদিও সব কিছু সামলানো কঠিন হয়ে যাচ্ছে, ঠিকমতো ঘুমোতে পারছি না, পড়াশোনাতেও ব্যাঘাত ঘটছে। কিন্তু কিন্তু যেমনভাবেই হোক, আমাকে সব কিছু মেনটেন করতেই হবে। হাই। হ্যালো, কেমন আছেন? এই তো ভালো। তোমাদের কি অবস্থা? এই তো ভালো। কিছু কি বলতেন? এটা আপনাদের ফ্রেন্ড হয় তাই না? জি। কি হয়েছে? আকাশ কি কিছু করেছে? আরে না, এত ঘাবড়ানোর কিছু নেই। ঘুরে ঘুরে শুধু দেখে, তাই না? কেন এমন ভাবে দেখে সেটাই জিজ্ঞেস করতে এলাম। দেখেন আপু, আপনি মিথ্যা বলবেন না। আমি কখন এমন করলাম? আপনি তো আমার দিকে ঘুরে ঘুরে দেখেন। আপনি জানলেন কিভাবে আমি আপনার দিকে ঘুরে ঘুরে দেখি? তার মানে আপনিও আমার দিকে ঘুরে ঘুরে দেখেন? না, আমি আপনার দিকে দেখি না। প্লিজ শুধু শুধু মিথ্যা বলবেন না। আচ্ছা, আমি মিথ্যে বলছি? আমি এখানে এমনি এমনি এসেছি? কেন অস্বীকার করছিস? স্বীকার করে নিতে সমস্যা কোথায়? আর দেখতেই তো পারছিস, তাই না? ঠিকই তো, স্বীকার করে নিতে সমস্যা কোথায়? সাহস আছে যে স্বীকার করবে? না, তোর এমনভাবে তাকানো উচিত হয়নি। আকাশ, তুই কি বামন হয়ে চাঁদ ধরতে চাস? মুস্তাফিজ, এসব কেমন কথা? তুই এমনভাবে বলতে পারিস না। অ্যাঁ, গরিবদের গরিব বললেও সমস্যা? ওর কি যোগ্যতা আছে যে ভাইস প্রিন্সিপালের মেয়ের দিকে তাকায়? না, বড়লোকের মেয়ে পটিয়ে বড়লোক হতে চায়। তুই কি এখন বেশি বেশি বলছিস না? তোর এমনভাবে অপমান করার তো আমি কারণ দেখি না। ওর প্রতি তোর এত দরদ কেন আমি বুঝি না। আকাশ আমাদের বন্ধু। আকাশের উপর তোর রাগ কিসের বলবি? তোর তো কিছু করেনি। এসব কি হচ্ছে? কিছুই তো বুঝলাম না। আপনার বুঝে কাজ নেই। আপনি দয়া করে যান প্লিজ। থাক, তোদের ঝগড়া করার প্রয়োজন নেই। ওখান থেকে এসে এক জায়গায় চুপচাপ বসে থাকলাম। আমার বন্ধুদের ভিতরে কত রকমের বন্ধু। যদিও তুহিন শুধু আমার ভালো বন্ধু, নাজিম, মোস্তাফিজ, মনিরা, এরা তুহিনের ভালো বন্ধু, আমার নয়। ওরা আবার একটু বড় লোক বেশি, অহংকারও বেশি। কেন জানি আমাকে তারা সহ্য করতে পারে না। পাশে কেউ এসে বসেছে। মাথা উঁচু করে দেখি ওই মেয়েটা। আমাকে এমনভাবে নিচু দেখানোর কি এতটাই প্রয়োজন ছিল? আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। ওনারা সবাই আপনার বন্ধু না? সবাই না, কয়েকজন শুধু নামে। আমি তো আপনার কিছু করিনি, তাহলে এমনভাবে অপমান করলেন কেন? আমি আপনাকে কিছু বলতাম, আপনি প্রতিশোধ নিতেন, কিছু মনে হতো না। কিন্তু আপনি কাজটা মোটেও ঠিক করেননি। খোদার কসম, আমি জানতাম না এমন কিছু হবে। প্লিজ আপনি আমাকে মাফ করেন। মেনে নিলাম যে না বুঝে এমন করেছেন। ঠিক আছে, আমি কিছু মনে করলাম না। এবার আপনি ওঠেন আর আমাকে একা থাকতে দেন। মন খারাপ? তার জন্য সরি। সিরিয়াসলি আমি বুঝিনি। ইটস ওকে,
আপনি আমাকে একটু একা থাকতে দিলেই হবে। দয়া করে যদি একটু যান তাহলে ভালো হয়। ওকে, এত অনুরোধ করতে হবে না। মেয়েটা উঠে চলে গেল। উনি আবার হঠাৎ করেই কেন বাস দিতে এলো জানি না। মেয়েটা উঠে চলে গেল। উনি আবার হঠাৎ করেই কেন বাস দিতে এলো জানি না। এমনিতেই চারদিক থেকে বাস খাচ্ছি, আবার এটা কোথা থেকে বাস নিয়ে এসে হাজির। একটু বসে থেকে ক্লাসে, ক্লাস থেকে বাসায়, বাসা থেকে রিসোর্টে। ও বাবা, আজকে দেখি বিয়ের ইভেন্ট আছে। ওহ, এখন তো আবার বিয়ের মৌসুম শুরু হয়েছে। আজকে আবার অনেক রাত হয়ে যাবে বাসায় ফিরতে। এসব ভেবে কাজ নেই। এই আকাশ, শোনো। জি আঙ্কেল, বলেন। আজকে যেন কোনো কমপ্লেন না শুনি। আজকে বড় একজন বিজনেসম্যানের মেয়ে বিয়ে ধরো। আজকে বড় একজন বিজনেসম্যানের মেয়ের বিয়ে, দুজনেই বড় বিজনেসম্যান। কোনো প্রকার কমপ্লেন না আসে, না হলে আমার মান ইজ্জত থাকবে না। জি, বুঝতে পারছি। আঙ্কেল চলে গেল। বুঝলাম না, আমাকে এসব কেন বলল? আমি আবার কখন কি করেছি ভাই? আমি কি সবার চোখের বিষ নাকি? বেশ সুন্দর আয়োজন চলছে। আমি আমার ডিউটি করছি। লোকজন আসা শুরু হয়েছে। সবার গাড়ি গেটআপ দেখে বোঝা যাচ্ছে যে বেশ বড় লোক আছে। এমন টাকা পয়সাও হবে না, এমনভাবে বিয়েও হবে না। আর বর্তমানে স্বর্ণের যে দাম, ভাগ্যে বিয়ে নেই। ও রাতে ম্যানেজার বর আর কনের রুমে ড্রিঙ্কস আর ফলমূল দিয়ে পাঠিয়েছে। এই জবের জন্য যে আর কি করতে হবে আল্লাহ মালুম। তারা বাসর করবে না এসব ছাইপাশ খাবে? এখনও বিয়ে হয়নি, তার আগে সব কিছু রেডি করে রাখতে হচ্ছে। রুমের সামনে আসতেই মাথায় কেউ আঘাত করলো। চোখে সরিষার ফুল দেখতে লাগলাম। চোখ খুলতেই আকাশ থেকে পড়েছি। এসব লোকজন কে? কারা এসব? আমি বেডে কি করছি? পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে শুয়ে আছে। এসব কি? হবু যে বর আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, কোণে ঘুমিয়ে আছে। মেয়েটার শরীর মোচড় দিয়ে ঘুম থেকে উঠল। নাম শুনেছিলাম নৌসিন। এক পলক দেখেছিলাম মেয়েটাকে, অনেক সুন্দর। এখন সে আমার পাশে শুয়ে আছে। এই, কি আপনি এই বেডে কি করছেন? সিসি, শেষ পর্যন্ত একটা স্টাফের সাথে তুমি বেডে শুয়ে আছো? তোমার এতটা অধপতন কিভাবে হলো? আমিও তো কিছু বুঝতে পারছি না। এই স্টাফ এই বেডে কিভাবে এলো? শুরু হয়েছে কনেপক্ষ আর বরপক্ষের ভিতরে কথা কাটাকাটি। আমার মাথা এখনও টনটন ব্যথা করছে। এমন একটা অবস্থা হলো যে মারামারি লেগে যাবার মতো অবস্থা। উঠতে যাব তখন, এই ছেলে, পালাচ্ছ কোথায়? দেখুন, আমি কিছু জানি না। আমার মাথায় কেউ আঘাত করলো, আমি নিচে পড়ে গেলাম, তারপর এখানে নিজেকে পেয়েছি। বিশ্বাস করুন, আমি কিছু জানি না। বললাম না, এই মেয়ের চরিত্র ভালো না। তোমাকে বহুবার বারণ করেছি, তুমি তো বিশ্বাস করোনি। এখন নিজের চোখে দেখলে তো বড় আপু, তোমার হবু বৌমার চরিত্র। রাজ, দেখলে তো তোমার হবু বউয়ের চরিত্র। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। তোমার সাহস কি করে হয় আমার চরিত্র নিয়ে কথা বলার? চুপ, একদম চুপ। তোমার জন্য আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে গেল। বিশ্বাস করো পাপা, আমি জানি না কি থেকে কি হয়েছে। আমি জানি না এই ছেলে কিভাবে এই বেডে এলো। এই কাজীকে এখানে ডেকে নিয়ে আসো। আমি এই গরিব ভিখারি রাস্তার কিটের সাথে ওর বিয়ে দেব? আমার সম্মানটা নষ্ট করার এটাই শাস্তি তার। বিয়ে? না, আমি বিয়ে করতে পারবো না। প্রাণে বেঁচে থাকতে চাইলে এখানে এখন বসে থাক, ভিখারির বাচ্চা। এ কোন মুসিবতে পড়লাম? আঙ্কেলকে দেখে বললাম, আঙ্কেল, আমি এখানে কিভাবে এলাম আমি নিজেও জানি না। আমি এই রুমের সামনে আসতেই আমার মাথায় কেউ আঘাত করলো, তারপর নিজেকে এখানে পেলাম। সিসিটিভি ফুটেজ চেক করলাম। এই ছেলে সত্যি বলছে। মাহফুজ সাহেব, কেউ একজন তার মাথায় আঘাত করে রুমের ভিতর নিয়ে আসে। এখন কিছু করার নেই, সম্মান বাঁচাতে এই ছেলের সাথে বিয়ে দেওয়া লাগবে। এটা জানাজানি হয়ে গেছে। আপনার পক্ষ থেকে দুজন সাক্ষী নিয়ে আসেন। স্যার, একটু ভেবে দেখুন, এমনভাবে বিয়ে দেওয়া কি ঠিক হবে? আপনাকে যা বলেছি তাই করুন, না হলে আপনার রিসোর্ট বন্ধ করে দিব। আমি কেমন মানুষ আমাকে আপনি ভালো করে চিনেন। জি স্যার, আমি নিয়ে আসছি। মেয়েটার দিকে তাকিয়ে দেখি কেমন যেন চুপচাপ আছে। ঘটনা কি বুঝলাম না। একটু পরে দুজন সাক্ষী এবং কাজী এলো। কাজী বিয়ে পড়াতেই মেয়েটা কবুল করে নিল। বিষয়টা কেমন হলো আমাকে বলতে বলল, তখন চুপ করে গেলাম। এই ছেলে কবুল বলতে পারো না?
জি জি জি, ধমক শুনে কবুল বলে দিলাম। কপালের নাম গোপাল, ভাগ্যে আর কি কি যে অপেক্ষা করছে জানি না। আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্য করেন। সবাই রুম থেকে বেরিয়ে চলে গেল। পকেট থেকে ফোন বের করে দেখি রাত 11টা বাজে। এই ছেলে চলেন ওদের বিয়ে দেখি। হ্যাঁ, আমি কিছুই বুঝলাম না। এসব কি হচ্ছে আমাকে বলবেন? আরে, যেই মেয়ে আমার চরিত্রের উপর দাগ দিচ্ছিল সেই মেয়ে সব করেছে। আমার সফট ড্রিঙ্কসের সাথে কিছু মিশিয়েছে আর আপনার মাথায় মেরে অবচেতন করে আমার সাথে ফাঁসিয়ে দিয়েছে। মানে সব কিছু সেই মেয়ে করেছে। কিন্তু আমি কেন? আমি কার পাকাতানে মই দিয়েছি যে আমার সাথে এমন করলো?